এই সুরুচি সংঘ ক্লাবের একেবারে অনৈতিক কাজ হতো, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে রীতিমতন থ্রেট কালচার বছরের পর বছর ধরে চালানো হতো বলে অভিযোগ। আমি বলছি, যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল অর্ণব দা, এই বিষয়ে দল থেকে শুরু করে তৎকালীন সরকার কেউ কিচ্ছু জানতো না, এটা আপনি বিশ্বাস করতে বলেন? নাকি সব জানা সত্ত্বেও শাসক দল যেহেতু হাত দেওয়া যাবে না, সেই কারণে মৌরুসি পাট্টা চালিয়ে গেছেন বছরের পর বছর? না, জানতো, নিশ্চিত জানতো, এবং এ নিয়ে তো বহু অনুষ্ঠান হয়েছে, আপনি অনুষ্ঠান করেছেন, আমরা অনেকে এসেছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা এসেছে, কিন্তু যে বিপুল সম্ভাবনা নিয়ে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করেছিল এবং এগিয়েছিল, সেটা ক্রমাগত একটা ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছিল। পলিটিক্যাল পার্টি যখন একটা ফ্র্যাঞ্চাইজি পার্টিতে পরিণত হয়, তখন যা পরিণতি হওয়ার কথা ঠিক সেই পরিণতি এখানে হয়েছে। আর আপনি প্রথমে যে আজকে ওই স্বরূপ বিশ্বাসের ফ্র্যাঞ্চাইজির কথা বলছেন, এইগুলোকে প্রশ্রয় দিয়ে দিয়ে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, যার জন্য এই ছবিগুলো দেখতে বললাম ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি। মানে কি পলিটিক্যাল পার্টি? মানে তার একটা কর্মসূচি থাকবে, তার একটা দীর্ঘমেয়াদী একটা কোনো উদ্দেশ্য থাকবে, তার একটা লক্ষ্য থাকবে। সেটা যদি না থাকে, শুধুমাত্র কতগুলো সিন্ডিকেটের হাতে শুধুমাত্র ক্ষমতা এবং অর্থ, এই জিনিসটাকে যদি আপনি কনসলিডেট করে দেন, তাহলে তার যা চেহারা হবে সেই জিনিসটা হয়েছে। আর স্বরূপ বিশ্বাসের ক্ষেত্রে আপনি প্রথমে বলছেন 2014-15 সালে, আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম আমাদের টলিউডে, সেখানে সিনেমা হতো হচ্ছে বছরে 120 থেকে 130টা, কমতে কমতে গত বছরে 40 থেকে 50টা সিনেমা এসে দাঁড়িয়েছে। তার মানে পুরো যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে শ্রিঙ্ক করছে, ছোট হয়ে যাচ্ছে। একে তো আঞ্চলিক ছবি, তার মার্কেট কমে যাচ্ছে। তাহলে কোথায় আমাদের ভিশনটা দরকার ছিল? যে আমাদের দরকার হচ্ছে ব্যবসাটাকে বাড়ানো, আমাদের দরকার ভালো ছবি তৈরি করা, আমাদের দরকার যে আঞ্চলিক বাজার হয়েও সেই বাজারটাকে আরো সম্প্রসারণ করা, যেটা কিন্তু চেন্নাই পেরেছে, যে তারা বলিউডের পাশাপাশি একটা একদম প্যারালাল আরেকটা জায়গা তৈরি করতে পেরেছে। তো এইরকম লোক যদি থাকে, তাতে লোক যদি থাকে নয়, সেই লোকগুলোকে একেবারে ফুল জল দিয়ে রাখা হয়েছিল দিনের পর দিন। আমি সরকারের কাছে আসবো। আপনি অভিযোগ শুনলেন, যে মূল অভিযোগকারিনী তিনি বলছেন দুটো শর্ত কাজ পাওয়ার, কোনো যোগ্যতা বিষয় নয়, যোগ্যতা মাপকাঠি নয়। এক হচ্ছে টাকা দিতে হবে, দুই হচ্ছে কোট আনকোট প্রিয় পাত্র হতে হবে বা প্রিয় পাত্রী হতে হবে। তার শর্তগুলো কি কি সেটাও তিনি বলে দিলেন, না হলে একেবারে ব্যান করা হতো। আমি বলছি, ব্যান কালচার টালিগঞ্জে শুরু হওয়া এবং সেটা রমরমিয়ে সেই কালচার চলা, এটা কার এমন স্পট দেওয়া, কার এমন সাহস ছিল? বিশেষ কোনো ওপর থেকে হাত না থাকলে এই দিন এই সংস্কৃতিটা, ব্যান সংস্কৃতি চলতে পারে নাকি? উনি একজনের নাম বললেন, বাপি মালাকার। আমি ওনাকে বলবো আরও দুজনের নাম বলতে, স্বপন মজুমদার এবং সুজিত হাজরা। এদের যে তিনজন, এরা তিনজন ছিলেন একটা সঙ্গী। আর পুরো সাম্রাজ্যটা যারা চালাতেন, দুজন ওখানে মস্তান ফিরছিল, বাবাই এবং হাসান। এরা দুজন এই ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করত। শুনলে আপনারা অবাক হবেন যে এই গিল্ডকে মেম্বার হওয়ার জন্য দিতে হতো 40 থেকে 70 হাজার টাকা। এটা কম করে বললাম, লাখের উপরে কয়েকজন আছে, নাম বলবো না, সেই শিল্পীকে আমি ছোট করতে চাই না। তাদের কাছে কত নিয়েছে আপনি চাইলে আমি দিয়ে দেবো, কোনো তথ্য অসুবিধা নেই। আর এর জন্য আপনাকে দিতে হয় 7% থেকে 10%। এটা ভাবা যায়? একটা শিল্পী এই সমাজে তার যে বহিঃপ্রকাশ ঘটাবে, বাংলার যে শিল্প ইন্ডাস্ট্রি, সেখানে একটা কাটমানি 7% থেকে 10%, এটা আমাদের অবাক লাগে। এদের ভুড়ি ভুড়ি অভিযোগ আছে। শুধু রিজেন্টবার্গ থানাতে ইনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। আমি এগুলো বললাম। আপনারা ভাবুন, ছবি আপনি ভাবুন, রুদ্রনীল ঘোষ, সুমন দা, শবরী মুখার্জি, কৌশিক রায়, এগুলো ছাড়ুন। আমি ভাবলাম যে আপনারা বলবেন এগুলো বিজেপি মনোহপন্ন। আজকে কিন্তু আপনি যেটা বলছেন, আমি আপনার অভিযোগের বৃত্তটা আরেকটু বড় করে দিচ্ছি। এটা শুধুমাত্র টালিগঞ্জের মধ্যে বা কলাকুশলীদের মধ্যে সীমাবদ্ধ থেকেছে এমনটা নয়। ওই নিউ আলিপুর এলাকায় যারা ধরুন এলাকাবাসী, তারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, কাটমানির অভিযোগ করছেন। এমনকি যিনি প্রতিবাদ করতে গেছিলেন, ভাবতে পারেন, মেরে তার সামনে 4টে দাঁত ভেঙে দিয়েছে। শুনুন কি বলছেন। এই যে ঘরটা দেখছেন আমার, এই ঘরটা বানানোর সময় আমফান ঝড়ে পড়ে যায়। তো আমফান ঝড়ে যখন পড়ে যায়, তখন আমি এই ঘরটা বানানোর জন্য অনেক কষ্ট করে বানাতে চাই। সেই কারণে স্বরূপ বিশ্বাস তার লোকজন পাঠিয়ে এই ঘর আটকে দেয় আমার বানাতে দিয়ে। আমাকে এই ঘর বানাতে দেওয়া হয় না। বিগত 1 বছর ধরে আমার এই ঘর বন্ধ হয়ে পড়ে থাকে। আমি রাস্তায় আমার মা বাবাকে নিয়ে শুই, থাকি, ঝড় জল বৃষ্টি সব কিছুই সহ্য করেছি।
আমার ছেলেকে এত মেরেছিল, 3টে দাঁত ফেলে দিয়েছে, 2-3টে দাঁত ফেলে দিয়েছে, দিয়ে রক্তাক্ত ঝরছে। আমার ছেলে ফ্ল্যাটের নিচে রক্ত ভর্তি হয়ে গেছে। এমআর ভাঙুরে নিয়ে গেছি, পিজিতে নিয়ে গেছি, সব জায়গা থেকে উনি বারণ করে দিচ্ছে ফোন করে করে, কেউ ইয়ে করবে না। লাস্টে আমরা বাধ্য হয়ে নার্সিংহোমে দিতে বাধ্য হয়েছি। আমার ছেলে সেই রাত্রে যে কি অবস্থা গেছে, তারপরে 1 বছর আমরা ঘরে থাকতে পারিনি, ভাড়া ঘরে গিয়ে থেকেছি। উনি আমার এই ঘরটাকে বন্ধ করে দিয়েছিল। ওটা আমার বিজনেস অফিস ছিল, ওই অফিসটাকে ভাঙা গেল। তো ও ছেলে চাপাটিরাই ভেঙেছিল। ভাঙার পর আমি 7 দিন ঘর ছাড়া ছিলাম। কোনোদিন এইদিকে থাকতাম, কোনোদিন ওইদিকে থাকতাম, কোনোদিন বজবজ দিকে থাকতাম, কোনোদিন বালিগঞ্জ দিকে থাকতাম, আমার বন্ধুর ঘরে। লকডাউনের পর আমাকে ডাকলো, ডেকে সুরজিতে ডেকে মানে অনেক ঠেট দিল, ভদ্রমুখী যেটা ঠেট, স্বরূপ বিশ্বাস সুরজিদেরকে ভদ্রমুখে ঠেট দিল। ঠেট দেওয়ার পর যখন দেখলো সে কোনো কাজ হচ্ছে না, আমাকে বলছে যে শুধরে যা, আমরা যেরকম বলছি সেরকম চল, নাহলে তোকে ভাতেও মারবো পাতেও মারবো, মানে হাতেও মারবো ভাতেও মারবো। আপনি ভাবুন একবার সলিলদা, মানে অত্যাচারটা কোন জায়গায় গিয়েছিল, এবং সেই অত্যাচারের বিরুদ্ধে না অত্যাচারিতরা থানায় কোনো তার নামে অভিযোগ করতে পারবেন। এমনকি আপনি শুনলেন যে কোনো সরকারি হাসপাতাল পর্যন্ত চিকিৎসা করতে অস্বীকার করেছিল। এই একেবারে স্বরূপ বিশ্বাস বা বিশ্বাস ব্রাদার্সের দাপটটা এমন জায়গায় পৌঁছেছিল। না, এরা তো জায়গিরদার ছিল ওখানকার। খালি তুমি টলি স্টুডিও যেটা আছে সেই স্টুডিওতে তো যা করার করেছে, এবং আমার মনে হয় ফুল টার্ম পিসি পেয়ে গেছে, 14 দিনই পিসি নিয়েছে। দেখো, ক্রিমিনাল কনস্পিরেসি, আর্মস দেখানো, ইলিসিট প্রপোজাল, আউটরেজ অফ ফিমেল মডেস্টি, এক্সটর্শন বাই থ্রু সিন্ডিকেট, দিনের পর দিন, 1 দিন 2 দিন না, আন্ডার পয়েন্ট অফ থ্রেট। 1 নম্বর। 2 নম্বর আছে ওই সুরুচি সংঘ, ওটা হচ্ছে ওদের শেল্টার। ওরা ওখান থেকে কোটি কোটি টাকা রোজগার করত। এই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস আর স্বরূপ বিশ্বাস। দেখো, যেমন কর্ম তেমনি ফল। যে তুমি যেরকম বীজ বপন করবে ঠিক সেরকমই ফসল তোমাকে কাটতে হবে। আজকে দেখো, আজকে মাথা নিচু করে লোকে যখন ধরে ঢোকাচ্ছে, একটা কথা বলছে না। সাংবাদিকরা কথা বলতে চাইছে, কথা বলছে না। ওর মুখের সামনে কথা বলার ক্ষমতা প্রসেনজিৎ ব্যানার্জি পর্যন্ত ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর্যন্ত ছিল না। বড় বড় যারা ফিল্ম স্টার, যাদের আমরা সম্মান করি, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে কারুর কোনো ক্ষমতা ছিল না এর বিরুদ্ধে কথা বলা। ও ছিল বেতাজ বাদশা, ও যেটা বলবে ও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।